আজকে আমার বড় ভাইয়ের বিয়েটা খুব ধুমধাম করেই হচ্ছে। ভাইয়া আর ভাবি কলেজ জীবন থেকে প্রেম করে, আর এই প্রেমটা দুই পরিবারই মেনে নেয়। আমি তামজিদ, বাবার দ্বিতীয় ছেলে, এখন ওয়ানার্স তৃতীয় বর্ষে পড়ি। তামজিদ, ওই হারামজাদা কোথায় তুই? আসছি বাবা। দুপুর 2টা বেজে গেছে, এখনো গাড়ি আসতেছে না কেন? এখন চলে আসবে, সমস্যা নাই। কখন থেকে বলেই যাচ্ছে এখন চলে আসবে। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। ওই তো গাড়ি এসে গেছে। ঠিক আছে, তুমি তাহলে সবাইকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলো। ওই বাসা থেকে ফোন দিয়েই যাচ্ছে। ওকে, তারপর সবাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি, ভাইয়ার কিছু বন্ধু একসাথে আসলাম। আচ্ছা ভাইয়া, একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না। কি ভাই? আচ্ছা, বিয়েটা কি সুহেলের নাকি তোমার? আরে তোর কি মাথা খারাপ হলো নাকি? বিয়ে ওর কেন হতে যাবে? বিয়ে তো সোহেলের। আর বেটা রাখ, দুইজনেরই ভালো করে দেখতো কারে জামা যাবে মনে হয়। ও এই কথা, এটা একেবারে ঠিক বলেছো মামা। তা কি ব্যাপার তামজিদ, তোমার জামাই জামাই ভাব কেন? জামাই ভাব মানে? আমি কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। তুমি কি বুঝতে পারছো? আমাদের সোহেল ভাইয়ের নাকি একটা সুন্দরী শালী আছে। ভাইয়ের শালী আছে, তাতে আমাদের কি? দেখ ছোট ভাই, আমাদের কি মনে হয় কিছু বুঝি না? আর কিছু বুঝতে হবে না, চলে এসেছে নামো এবার। গাড়িতে নেমে গেটের সাথে যাওয়ার সাথে একটা শখ খেলাম, কারণ জীবনের প্রথম দেখছি নিজের বিয়ের গেট নিজে ধরে। ভাইয়া, আমি স্বপ্ন দেখছি নাকি? ভাবি এখানে কেন? আরে এটা মিম না। ওই, আমার কি পাগল মনে হয় নাকি? এটা মিম ভাবি না তো? এটা মিমের যমজ বোন নীলা। ও, কিন্তু এত হুবহু কপি, একটুও ব্যতিক্রম নাই। বাত দেখ ওরা কি বলছে। আচ্ছা, আমাদেরকে ভিতরে না নিয়ে এখানে দাঁড় করিয়ে রাখা হবে? আমাদের পাওনা দিয়ে দিন, তারপর যেখানে খুশি সেখানে যান, কোনো সমস্যা নাই। আপনাদের পাওনা মানে কি দিতে হবে তাই বলেন। 10,000 টাকা। কি 10,000 টাকা? হ্যাঁ 10,000 টাকা, 1 টাকাও কম দেওয়া যাবে না। কিছু কম নেন, 500 টাকা দিলে হবে না? ওই এখানে ভিক্ষা করতে আসি নাই। মনে তো হচ্ছে না, ভিক্ষুকরাও তো টাকা চায়, আপনিও চাইলেন। কি? আমি ভিক্ষুক? 10,000 টাকার 1 টাকা কম দিলে ভিতরে যেতে দিব না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমরা এত টাকা দিব না। এখন তো দেখছি আসল ভিক্ষুক আপনারা। বিয়ে করতে আসছেন আর মাত্র 10,000 টাকা দিতে পারবেন না? যান, চলে যান। আপনাদের মতো ভিক্ষুকদের কাছে আমার বোনকে বিয়ে দিব না। আল্লাহ, মান সম্মানের দিছে 12টা বাজিয়ে। তারপর পকেট থেকে 12,000 টাকা বের করে দিলাম, আর নীলার কানে কানে বললাম 2,000 তোমার জন্য। বলার সাথে 2,000 টাকা আমার দিকে সরে দিয়ে বলল, আমি ভিক্ষুক না যে আপনার কাছ থেকে টাকা নিব। সবাই খেলখেল করে হেসে দিল। এইদিকে তো আমার মান সম্মান শেষ। আমিও তো মনে মনে জিদ ধরলাম, এটার প্রতিশোধ আমি নিব। তারপর ভিতরে ঢুকলাম, খাওয়া দাওয়া শেষ করে ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলাম। হঠাৎ করে নীলা ক্যামেরার সামনে এসে গেল। ছবিটা দেখে আমি পুরো ক্রাশ। ছবিটা এত সুন্দর হয়েছে বলার বাহিরে। তাই আরও ছবি তোলার জন্য নীলার পিছু নিলাম, কয়েকটা তুলেছি। এমন সময় দেখলাম নীলা সিঁড়ি দিয়ে ছাদে যাচ্ছে, আমিও পিছন পিছন গেলাম। ছাদে যাওয়ার পর নীলা আমাকে ডাক দিল। ও হ্যালো মিস্টার, এইখানে আসেন। হ্যাঁ বলেন। এতক্ষণ ধরে দেখছি আমার পিছন পিছন ঘুরতেছেন, কারণটা কি? কি বলেন এসব? আমি কেন আপনার পিছন পিছন ঘুরতে যাব? আমি তো সবার ছবি তুলতেছি। ও তাই? তা দেখি ক্যামেরাটা সবার ছবি কেমন হয়েছে। কেন? আপনাকে কেন দেখাবো? দেখেন, বেশি চালাকি করবেন না। আমি জানি আপনি আমার ছবি তুলছেন, ওকে? মোটেও না। আমি কেন আপনার ছবি তুলতে যাব? আপনি নিজেকে কি ভাবেন, পৃথিবীর সবথেকে সুন্দরী? ঠিক আছে, আপনার ক্যামেরাটা তাহলে আমার হাতে দিন। বলেই হাত থেকে কেড়ে নিলাম। এইবার আমি তো শেষ। যে হারে রেগে আছে, ছবিগুলো দেখলে কি করবে আল্লাহই ভালো জানে। ওই, খুব তো বড় বড় কথা বলতেছিলেন, আমার কোনো ছবি তুলেন নাই। এখানে তো আমার ছবি ছাড়া আর কারো ছবি দেখছি না। না মানে কি মানে করছেন? সরাসরি বলেন, কি বলবেন? না, আসলে আপনি ভুল করে আমার ক্যামেরার সামনে এসে পড়েন আর একটা ছবি তুলে ফেলি। ছবিটা খুব সুন্দর হয়, তাই আরও কিছু ছবি তুলেছি। এইটাই তো ছেলেদের সমস্যা, সুন্দরী মেয়ে দেখলেই ছবি তুলতে ইচ্ছে হয়, তাই না? সরি, আমার ভুল হয়ে গেছে। ওকে, এরপর থেকে আশেপাশে এই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে দেখি না, ক্যামেরা আর পাবেন না, ওকে? ওকে। আর ছবিগুলো ভালো হয়েছে, ডিলিট করবেন না, আমি পরে নিয়ে নিব। আর হ্যাঁ, ছবিগুলো যদি কারো কাছে যায় তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরও কয়টা তুলি? না থাক, তাহলে আমি যাই। ওই কই যাবেন? এখানে দাঁড়ান। আবার কি হলো? যাওয়ার আগে 10 বার কান ধরে উঠবেন আর বসবেন,
আর বলবেন আর কোনো দিন কোনো মেয়ের ছবি অনুমতি ছাড়া তুলবো না। কি আমি পারবো না? পারতে তো হবেই, না হলে খবর আছে আপনার। কি করবেন? বেশি কিছু করব না, শুধু এখন একটা চিৎকার দিব, তারপর যা করার বাসার সবাই করবে। মানে? কান ধরেন বলছি, না হলে কিন্তু আমি চিৎকার দিলাম। না না প্লিজ এই কাজটা করবেন না, তাহলে যে আমার মান সম্মান আর থাকবে না। তাহলে যা বলছি তাই করেন। ওকে। এই তো ভালো ছেলে। কোনো উপায় না পেয়ে কান ধরে উঠবাস করতে লাগলাম আর বলতে লাগলাম, আর কখনো ভুল করেও কোনো মেয়ের ছবি অনুমতি ছাড়া তুলব না। বাহ, খুব সুন্দর হয়েছে, আর একবার বলেন তো। কাজটা খুব খারাপ হলো। কচু হয়েছে, যান এখান থেকে, না হলে অবস্থা খারাপ করে দিব। ওকে, এই দিন না আরও দিন আছে, আমারও একদিন আসবে প্রতিশোধ নেওয়ার। পারলে প্রতিশোধ নিয়ে যান তো। তারপর ওইখান থেকে চলে আসলাম। আরে তুমি কোথায় ছিলে? কখন থেকে খুঁজতেছি ছবি তুলবো বলে। ওকে, সবাই ভাইয়ার সামনে যান, আমি ছবি তুলতেছি। তারপর সবার ছবি তুলে দিলাম এবং আমার আর ভাইয়ারও অনেকগুলো ছবি তুললাম। তারপর বিয়েটা শেষ হয়ে গেল, কিন্তু নীলাকে আর একবারও দেখলাম না। জানি না কেন দেখতে ইচ্ছে করছি। এদিক ওদিক খুঁজতে লাগলাম, পেলাম না। চলে আসবো এমন সময় ঘটলো একটা মজার কাণ্ড। বউ দুটা হুবহু কপি। আমরা তো দেখে ভ্যাবাসেকা খেয়ে গেলাম। কন্যাপক্ষের একজন বলল, আপনারা আসল বউকে বেছে নেন, নয়তো 10,000 টাকা দিয়ে বউ নিয়ে যান। আরে এটা কোনো কথা হলো নাকি? এটা কেমন কথা? আরে আমরা কিছু বলছি নাকি, আপনার বউ নিয়ে যান। তাহলে দুইটা কেন? কোনটা নেব? আমরা কি জানি আপনারা আপনাদের ভাইয়ের বউকে নিয়ে যান? মাথায় কিছু আসছে না, কি করি? কিন্তু টাকাও দেব না। অনেক ভাবার পর মাথায় শয়তান একটা বুদ্ধি চলে আসলো। তারপর আমি গিয়ে দুইটার থেকে একটার হাত ধরলাম। ভাইয়া, এটাই আমার ভাবি, চলো এবার। হাত ধরার সাথে সাথে দেখছি সারা শরীর কাঁপতেছে। আমার বোঝার বাকি রইল না এটা নকল বউ, আসলটা না। আমি চুপ করে কানে কানে বললাম, তাড়াতাড়ি পালাও, না হলে ভাইয়ার সাথে বাসর হয়ে যাবে। হাত ছাড়েন। না, ছাড়বো না। কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। সবাই জানে আমি আমার ভাবির হাত ধরেছি। কি হলো, সবাই চলো, আমাদের ভাবি পেয়ে গেছি তো। আমাকে ছাড়েন, আপনার ভাইয়ের বউ ওইটা, আমি না। না, আপনি আমার ভাইয়ের বউ, আমি জানি। না সত্যি আমি না, ওইটাই আমি, নীলা। না না, আমার চোখ কখনো ভুল হতে পারে না। ওই পাশ থেকে একজন বলল, হ্যাঁ ও সত্যি বলছে, ও নীলা। ঠিক আছে, এখন আমাকে 10,000 টাকা দেন, তা না হলে এই নীলা বেআইনকেই ভাবি বানিয়ে নিয়ে যাব। এটা কেমন কথা? ঠিক আছে, তাহলে সবার সামনে কান ধরে বলেন আর কোনোদিন এমন ভুল করব না। না ধরবো না। তাহলে ছাড়বো না। ওই তামজিদ, কি হচ্ছে, ছেড়ে দে। ওই তুমি চুপ থাকো। তুমি যদি জানতে আসল কাহিনী তাহলে আর এই কথা বলতে না। আসল কাহিনী মানে? না কিছু না। ওই কি হচ্ছে এখানে? না আব্বু, কিছু না। যা, সব গেল, আমার প্রতিশোধটা নেওয়া হলো না। আমি হাতটা ছেড়ে দিলাম। তারপর বাসায় চলে আসলাম। সারা রাস্তায় শুধু নীলার কথাই মনে পড়ছে। তারপর রাতে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ভাবি উঠে গেছে। কি ভাবি, বাসরাত কেমন কাটলো? ভাবি দেখে লজ্জায় লাল হয়ে গেছে। ঠিক আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, তোমার বোন নীলা কোথায় থাকে? কেন আমার বোন কোথায় থাকে তোমাকে বলবো কেন? বলো না ভাবি। তোমার মতলব কিন্তু ভালো না, বুঝতে পারছি। বুঝতেই যখন পারছো তাহলে বলো না কেন? ওকে বলছি, নীলা এতদিন নানুর বাসায় থাকতো, এখন থেকে আমাদের বাসায় থাকবে। ও আচ্ছা, কোন ক্লাসে পড়ে ও? তোমার সেম ক্লাস। ওহ, তাহলে এখানে কোনো ভার্সিটিতে ভর্তি হবে? এখনো ঠিক হয়নি। তাহলে প্লিজ আমাদের ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও না, প্লিজ প্লিজ। না করবে না? দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? নীলা উপরে যাই হোক, ওর মনটা খুবই ভালো। আমি খুবই ভালোবাসি আমার বোনকে, আর আমি সব সময় চাই আমার বোন খুব সুখে শান্তিতে থাকুক। প্লিজ এমন কোনো কাজ করবে না যাতে ও কোনো কষ্ট পায়। ও এই কথা, তাহলে? তুমি তো খুব পাজি, কখন কি করে ফেলবে। যাও, তোমার সাথে কোনো কথা নেই। নিজের বোন খুব ভালো, ধোয়া তুলসী পাতা। আরে আরে, আমার দেবরটা দেখি আবার রাগও করে। আমি কি বলছি নাকি আমার বোন ভালো তুমি খারাপ? মুখে বলো নাই, কিন্তু আমি সব বুঝে গেছি। আমার মাথা বুঝছো। ওকে, আমার খুব খিদা লাগছে। আর হ্যাঁ, এই কথা যেন কেউ না জানে। ওকে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে তো আবার ফিরিয়ানি নিবে, তাই ঠিক করলাম আমিও যাব। ওই বাসা থেকে অনেকে এসেছে, নীলাও এসেছে। এত সুন্দর করে সেজেছে আর শাড়ি পরেছে, এতে অসম্ভব সুন্দর লাগছে। একদম চোখ ফেরানো যাচ্ছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কে যেন পিছন থেকে ঠেলা দিল। আবার বাস্তবে ফিরে আসলাম। আমার চোখে নীলার চোখ পড়তেই একবার চোখ মারলাম। এতে নীলা চোখ গরম করে আমার দিকে তাকালো। খাওয়া শেষ করে এক জায়গায় বসলো, আমিও গেলাম সেখানে। কি অবস্থা বিআইন সাহেব, কেমন আছেন? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন মনে হয় আর থাকবো না। নীলা, এখন কি ঝড় তুফান শুরু হবে নাকি?
না, এইমাত্র একটা লেজ ছাড়া বান্দর আমার সামনে আসলো তো তাই। কই, আমি তো কোনো বান্দর দেখতে পাচ্ছি না। বান্দরে যদি বান্দর না চিনি তাহলে আমি আর কি বলবো? কি, আমি বান্দর? তাহলে নিজের কি মনে হয় আপনার? আপনি কি কানা, চোখে দেখেন না একটা জলজন্ত মানুষকে? আপনার মুখে লেজ ছাড়া বান্দরের ভাব আছে তাই বললাম। আপনি আসল বান্দর, তাই আপনাকে চিনতে পারছেন না। বান্দরে বান্দর চিনি। এই একদম রাগ উঠাবেন না। ওই আস্তে কথা বলেনি, এটা কিন্তু আমার বাড়ি, ওকে? তাই ভয় পাই নাকি? একদম বাসা থেকে তুলে নিয়ে যাব। ও খোদা, এসে এমনি কয় কি? এত বড় সাহস আপনার, আপনি আমাকে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেন? এখন তো শুধু বলছি, যখন নিয়ে যাব তখন বুঝবেন। নিয়ে কি করবেন? বিয়ে করবেন বুঝি? কি? আপনার মতো লেজ ছাড়া বান্দরের সাথে আমার বিয়ে অসম্ভব। আপনি চাইলেই সম্ভব। আমি চাই না আপনার মতো কেউ আমার বর হোক। কেন, আমি কি করেছি? আপনি একটা হাড় কিপটে। আমি হারকিপটে, আপনি জানেন নাকি? তাই ভাইকে বিয়ে করতে নিয়ে যান। আর কয় টাকার জন্য কত কথা বলছিলেন? ও, টাকাও গাছে ধরে, চাইবেন আর আমি দিয়ে দিব, তাই না? যে আপনার বউ হয়ে আসবে না তার কপালটা একেবারেই খারাপ। যে আমার বউ হবে তার কপালটা একদম ভালো, একদম সুখে থাকবে। কত সুখে রাখবেন তা তো দেখতেই পারছি আপনার ব্যবহারে। ঠিক আছে, আপনি আমার বউ হয়ে দেখেন না সুখে রাখি নাকি। শখ কত, আপনাকে বিয়ে করতে আমার বয়েই গেছে। আপনার কপালে আমার মতো সুন্দরী মেয়ে নাই, আছে কালো পেতনি। তবুও ভালো। কথায় আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। কালো হোক, আপনার মতো ডাইনি যেন না হয়। আমি ডাইনি? আমি ডাইনি? ও মা গো, এটা কেমন ডাইনি? আমারে বাঁচাও। আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। নীলার সাথে যে আরও কয়েকটা মেয়ে ছিল, তারা ছাড়িয়ে দিল। ওই নীলা, ছাড়, তুই পাগল হলি নাকি? আপনার এই ডাইনি বান্ধবীটাকে ঠিক করেন, না হলে কিন্তু শেষমেশ কপালে জামাই জুটবে না। এখনো পিছে 10-12 ছেলে পড়ে আছে, বুঝলেন? পচা কালাই মাছি একটু বেশিই থাকে। কি? আমি পচা কলা? বলেই হাতে একটা চেয়ার নিয়ে আমাকে মারতে আসলো। আমি সময় থাকতে পালাই এক দৌড়ে একদম রুমে। আমি রুমে এসে আমার কাপড় গুছিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নীলাদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। ভাইয়া, ভাবি, ভাইয়ার কয়েকটা বন্ধু আর নীলা এক গাড়িতে আসলাম। নীলা আমাকে দেখে বলল, আমি এই গাড়িতে যাব না। কেন এই গাড়িতে যাবি না কেন? একটু আগেই তো বললি আমার সাথে যাবি। তাহলে আগে ওই শয়তান ছেলেটাকে ওই গাড়িতে যেতে বলো। হেই বিয়ান, মুখ সামলে কথা বলবেন, আমি শয়তান না, ওকে? দেখছো আপু, তোর ওই শয়তান দেবরের কথা, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। তাহলে কি আপনার কাছে শিখতে হবে নাকি? উফ, তোমরা চুপ থাকো তো। আর নীলা, কি সমস্যা কি তোর? হ্যাঁ, আমি ওর সাথে একসাথে যাব না, ব্যাস। কেন যাবি না? ও কি করছে তোর? হ্যাঁ, আপনিই বলেন আমি কি করেছি? এমন ভাব করতেছে মনে হচ্ছে তার সাথে প্রেম করতে চাচ্ছি। আমার সাথে প্রেম করতে আসলে তোর মতো শয়তান ছেলে কিভাবে টাইট করতে হয় আমার জানা আছে। সবাই চুপ, সবাই এই গাড়িতেই থাকবে আর সব ঝগড়া এখানেই শেষ। যা হয়েছে সব কিছু ভুলে যাও দুজনে। হ্যাঁ ভাবি, আমি সব কিছু ভুলে গেছি। এখন থেকে এটা আমার কিউট বিআইন। খবরদার আমাকে বিয়ান বলবেন না। তাহলে কি বলবো, কাকে নাকি খালা? আপু, তোর দেবরকে কিন্তু চুপ করতে বল, না হলে কিন্তু মেরে একদম তক্তা বানিয়ে দিব। নীলা, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি এত বড় কথা, আমাকে বেড়ে তক্তা বানাবে? আর আমি কি বসে বসে ললিপপ খাবো নাকি? চুপ। আচ্ছা নীলা, তামজিৎ তোকে নিয়ে কোনো কথা না বললেই তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আছে, এই বাদরের মতো চেহারাটা দেখলেই আমার রাগ হবে আর মারতে মন চাইবে। কি, আমি বাদরের মতো দেখতে? ঠিক আছে, আমি যাব না ভাবি আপনাদের বাসায়। প্লিজ ভাই, তুমি রাগ করো না, ওর মাথায় একটু ইয়ে আছে। ও, এই কথা আগে বললেই তো হতো, তাহলে তো আমি কিছুই করতাম না। ওই, আমার মাথায় ইয়ে আসছে মানে কি? ইয়ে তুই বুঝবি না। এখন চুপ করে এই সাইডে বস, আর তামজিৎ ওই সাইডে যাও। তারপর চলে আসলাম নীলাদের বাসার সামনে, মানে ভাইয়ার শ্বশুর বাড়ি। ভাইয়া আর ভাবিকে একটা রুম দিল, আর আমাদের সবাইকে একটা রুম দিল। ফ্রেশ হয়ে একটু বাইরে চলে আসলাম। নীলা আমার সামনে এসে দাঁড়ালো। কী ব্যাপার, সামনে এসে দাঁড়ালেন কেন? সরি বলার জন্য। আরে না, আমি কিছু মনে করি নাই। আর আপনি আমার বিয়ান, কিছু বলতেই পারেন, আমি কিছু মনে করি নাই। ও, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি কি সত্যি কিছু মনে করেন নাই নাকি মিথ্যা কথা বলছেন? আরে না, সত্যিই বলছি। তাহলে এই শরবতটা খান, যদি খান তাহলে বুঝবো কিছু মনে করেন নাই। কী যে বলেন, আপনি আমার শরবত খাওয়াবেন আর আমি খাবো না, এটা কেমন কথা হলো? বলে শরবতের গ্লাসটা নিয়ে খেতে লাগলাম, কিন্তু একটু গিলতেই মনে হলো আমার গলা, পেট সব কিছু পুড়ে যাচ্ছে, এত জ্বালা ধরছে। পানি খাবো পানি বলেই দৌড়াতে লাগলাম। তারপর কিছুর সাথে ধাক্কা খেলাম, তারপর আর কিচ্ছু মনে নেই। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি।
তারপর আমি উঠতে যাব এমন সময় মাথায় প্রচুর ব্যথা অনুভব করলাম। হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ করা। আমি ওঠার চেষ্টা করছি, এটা দেখে ভাবি বলল, আরে আরে কি করছো তুমি, উঠছো কেন? আমার কি হয়েছে, আমার মাথায় ব্যান্ডেজ করা কেন? কি বলছো? কাল রাতে তোমার মাথা ফেটে গেছে, তোমার মনে নাই? কালকে রাতের কথা বলতে যাব এমন সময় চোখ গেল দরজার দিকে। দেখি নীলা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম হয়তো সে তার ভুলটা বুঝতে পারছে, তাই আমি আর কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। কি হলো, কিছু বলছো না কেন? কি হয়েছিল কাল রাতে? আমার কিছু মনে নাই, আর এই কথা বাদ দেন তো ভাবি। এমন সময় ভাবি নীলাকে দেখে ফেললো। আচ্ছা তামজিৎ, সত্যি একটা কথা বলো তো। জি ভাবি বলো। নীলা তো কিছু করে নাই। আরে নীলা কি করবে, আমি এমনি এই ঘুমের ঘরে দেয়ালের সাথে বাড়ি খেয়ে ফেটে গেছে। সত্যি করে বলো, কি হয়েছিল? আরে ভাবি আমি তো সত্যি কথাই বললাম। ওকে ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি সত্যি কথা বলছো। যাও এবার ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। ওকে। তারপর আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেলাম। ভাবি আমি একটু বাইরে যাব। না একদমই না, তোমার এই অবস্থায় বাইরে যাওয়া যাবে না, যাও রেস্ট নাও। না ভাবি, বাইরে না গেলে আমার একটু ভালো লাগবে না, আমি গেলাম। দাঁড়াও, যাবে যখন একা যাবে না, নীলাকে সাথে নিয়ে যাও। না দরকার নেই, আমি একাই পারবো। আমি বলছি না নীলাকে সাথে নিয়ে যেতে। ঠিক আছে যাব, কিন্তু যদি রাস্তায় ঝগড়া বাঁধিয়ে দেই তখন কি হবে? ওই তুমি কি বলতে চাও, আমার বোন ঝগড়াটে? 100 বার বলবো, আপনার বোন একটা ঝগড়াটে, নাম্বার 1 মাইয়া। এমন সময় নীলা এসে এই কথাগুলো শুনে নিল। আমার নামে এখানে কি বলা হচ্ছে? না কিছু না, তুই তামজিদের সাথে যা, বাহির থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আয়। আপু, তোমার আহ্লাদ দেখলে আমার গা জ্বলে যায়। কেন, আমি গা জ্বলার মতো কি বললাম? মনে হচ্ছে তোমার দেবর 3-4 বছরের একটা শিশু, রাস্তাঘাট কিচ্ছু চেনে না, তাই না? আরে ওর শরীরের অবস্থা ভালো না, তাই তোকে যেতে বলছি। আরে ভাবি বাদ দেন তো, আমি একাই যেতে পারবো। না থাক, তোমাকে যেতে হবে না, ঘরেই বসে থাকো। চলেন, আমি যাব। সরি, আপনাকে যেতে হবে না। ওই একদম ভাব দেখাবেন না, ওকে? চলেন। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে যাচ্ছি। তারপর বাইরে চলে আসলাম। গ্রামটা বেশ ভালোই। বাহ, আপনাদের এই গ্রামটা বেশ ভালোই তো। আমি জানি আমাদের গ্রাম অনেক সুন্দর, সেটা আপনাকে বলতে হবে না, ওকে? ওরে বাবা, প্রশংসা করলাম, ধন্যবাদ না দিয়ে অপমান করছেন। আপনাকে কে বলছে আমাদের গ্রামের প্রশংসা করতে? না, কেউ তো বলে নাই। এই দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? ওই যে ছেলেটা আসছে, ও খুব খারাপ একটা ছেলে, আমাকে খালি ডিস্টার্ব করে। এখন যদি দেখে আবার অনেক কথা বলবে। ও, আমি কি করব? আপনি একটা সাহায্য করতে পারবেন? কি? ওই ছেলে যদি কিছু বলে আমি বলবো তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুমি পুলিশ, তখন তুমি একটু ভয় দেখিয়ে দিবে, তাহলেই হবে। আমি পারবো না। প্লিজ না করবেন না। কেন? আমি কেন আপনার সাহায্য করতে যাব? সরি, আমি পারবো না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। ঠিক আছে, মায়ের খাবার জন্য নিজেকে তৈরি রাখো। মানে? আমি এখন রকিকে বলবো তুমি আমাকে ডিস্টার্ব করছো, তারপর দেখো কি মার ধোলা পিঠে পড়ে। মানে কি? আমি আপনাকে কবে ডিস্টার্ব করলাম? আমি আগে যা বলছি সেটা করো, তা না হলে কিন্তু বুঝতেই পারছো কি হবে। কিন্তু পরে যদি ধরা পড়ে যায় তখন কি হবে? পরেরটা পরে, এখন কি করবে তাই বলো। চলো বাড়িতে চলে যাই। বাড়ির দিকে গেলে কিন্তু আরো বেশি ফেসে যাবে। ভেবে দেখলাম নীলার কথা না শুনলে কপালে খারাপ কিছুই হবে, কারণ মেয়েটা যে ডেঞ্জারাস এর একটুও ভরসা পাওয়া যায় না। ছেলেটা নীলার সাথে আমাকে দেখে বলল, কি জানো এই পোলা কেডা? চুপ বেয়াদব, এটা আমার হবু বর, আরও পুলিশ। বর মানে? তোমার বিয়ে আমার সাথে, আর কারোর সাথে না, ওকে? তুমি নীলাকে বিয়ে করবা, তাহলে আমি কি করব? আমাদের বিয়ের দায়িত্ব পালন করবে। সত্যি তো ভাইয়া? 100% সত্যি। তামজিদ, কি হচ্ছে? উফ, কথার মাঝে ডিস্টার্ব করো না তো। আচ্ছা, আমি আর তুমি বেস্ট ফ্রেন্ড। ওকে বেস্ট ফ্রেন্ড। আচ্ছা দোস্ত, তুই আমার জন্য কি করতে পারবি? সব কিছু করতে পারি। সত্যিই তো? হ্যাঁ। না, আমি বিশ্বাস করি না। কেন? তুই তো একটু পর নীলার জন্য আমাদের বন্ধুত্ব শেষ করে দিবি। কেন? আমি তো নীলাকে ভালোবাসি। ঠিক আছে, আমি আর তোর সাথে কথা বলবো না। কেন? তুই কি চাস একটা মেয়ের জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক? না, কখনো না। ঠিক আছে, তাহলে নীলাকে বলে যা দোস্ত, ও ভালো মেয়ে না। কেন ভালো না? কেন? দেখ দোস্ত, আমার ও যদি ভালো মেয়ে হতো তাহলে কি তোকে রেখে আমাকে বিয়ে করতে চাইতো? আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। কি ডিসিশন? আমিও নীলাকে বিয়ে করব না, আর তুইও আর ওর সাথে কথা বলবি না। ও একটা পচা মেয়ে। দোস্ত, তুই আমার জানের দোস্ত, তুই আমাদের বন্ধুত্বের জন্য এই মেয়েকে বিয়ে করবি না? ঠিক আছে দোস্ত, তোকে কথা দিলাম, আর কখনো এই মেয়ের মুখও দেখবো না। দোস্ত, তুই আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, আয় আমার বুকে আয়। আমার না খুব আনন্দ হচ্ছে। কেন? তোর মতো একজন বন্ধু পাইছি এজন্য। ঠিক আছে দোস্ত, আবার পরে কথা হবে, এখন যাই, বাসায় ফিরতে হবে।
ওকে, তাহলে আমিও যাই। তারপর রকি চলে গেল। তুমি তো পুরাই ফাটাই দিচ্ছ। এত বুদ্ধি তোমার মাথায় আসলো কেমনে? এসব বুদ্ধি তোমার গোবর মাথায় আসবে না। কি? আমার মাথায় গোবর? রকিকে ডাক দিয়ে সব কিছু বলে দেবো নাকি? এই না 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 না, মনে থাকে যেন। কিছু খাবেন? আপনার কাছ থেকে খাবো প্রশ্নই আসে না। কেন? আমার টাকায় খেলে বুঝি আপনার প্রেমে পড়ে যাবেন? কখনো স্বপ্নও দেখবো না আমি আপনার প্রেমে পড়ছি। বাহ, একটু আগেও রকিকে বললেন এটা আমার হবু বর। ওই, এটা তো ওর হাত থেকে বাঁচার জন্য বলছি। সব কিছু বাদ দেন এখন। এখন আমার কাছ থেকে কিছু খাবেন, আর না হলে আপনার টাকায় কিছু খাওয়াবেন। আমি আপনার টাকায় খাবো না, আর খাওয়াতেও পারবো না। খাওয়াবেন কেমনে? আপনি তো একটা ফকিন্নি, একটা টাকাও নেই। কি? এত বড় কথা? আমি ফকিন্নি? বলেই ওর চুল ধরে পিঠে ঠাস করে একটা কিল ঘুষি বসাই দিছি। এমন সময় এক হুজুর এসে আমাকে এই রাক্ষসের হাত থেকে বাঁচালো। তারপর বলতে লাগলো, দেখো মা, তোমাদের মাঝে কি হয়েছে আমি জানি না, কিন্তু স্বামী যাই করুক না কেন, স্বামীর গায়ে হাত দেওয়া কিন্তু অনেক বড় পাপ। হুজুরের কথা শুনে দুইটা চোখ বড় বড় হয়ে গেল। না মানে আসলে আপনি আসলে ভুল বুঝতেছেন। হুজুর সাহেব, আপনি একটু বোঝান। আমি যদি কিছু বলি তাহলে আমাকে এইভাবে যেখানে সেখানে মারে। আমি মারি না, কারণ আমি জানি বউকে মারতে হয় না, এজন্য। কি? আজকে তোর খবর আছে। দেখলেন তো হুজুর, স্বামীকে কিভাবে তুই করে হুমকি দিতেছে। মা, তুমি কিন্তু খুব বড় ধরনের পাপ করেছো, যার ক্ষমা নেই। তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক থাকবে মধুর মতো। আরে আমার তো কোনো স্বামী নাই। দেখছেন এই মেয়ে কেমন মেয়ে, আপনার সামনে বলতেছে নিজের স্বামীকে মানে না। তোমাকে দেখে মনে হয়েছিল তুমি খুব ভালো একটা মেয়ে, কিন্তু এখন তো দেখছি খুব খারাপ একটা মেয়ে। তোমার সাথে তো আমার কথা বলা উচিতই হয়নি। আরে আগে সত্যিটা তো শুনুন। কোনো সত্যি জানার দরকার নেই আমার। বলেই চলে গেল। আমি নীলা দিকে তাকিয়ে উপলব্ধি করতে পারলাম এখন কয়েকশো কিলোমিটার বেগে তুফান উঠবে। তাই আমি যান নিয়ে পালানোর জন্য দিলাম এক দৌড়। দৌড়ে বাসায় চলে এসে পড়েছি। নীলা আমার পিছন পিছন আসতে লাগলো। নীলার চোখ মুখ একদম লাল হয়ে গেছে রাগে। ভাবি এটা বুঝতে পেরে নীলাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু নীলা একদম চুপ। কিরে নীলা, তোর চোখ মুখ এমন লাল কেন হয়েছে? কি হয়েছে? না কিছু হয়নি। আরে আমাকে বল, কি হয়েছে? বলছি না কিছু হয়নি। আমি মনে মনে ভাবলাম মনে হয় একটু বেশি করে ফেলেছি। তাই আমি নীলার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি শুয়ে শুয়ে কাঁদতেছি। আমি কি করব বুঝতেছি না। চুপচাপ কতক্ষণ থেকে বললাম সরি, আসলে আমি একটু মজা করতে চাইছিলাম, কিন্তু তুমি সিরিয়াসলি নিবে আমি বুঝতে পারি নাই। আপনার কিছু বুঝতে হবে না, এখান থেকে যান। আর আমার রুমে ঢোকার অনুমতি কে দিছে আপনাকে? সরি, ভুল হয়ে গেছে। কিসের সরি? জানেন না কারোর রুমে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়? সরি, ভুল হয়েছে, আর কখনো হবে না। ওকে ঠিক আছে, এখন যান। আর যাওয়ার আগে একটা কথা শুনে যান, আপনার ওই মুখ যেন আর কোনোদিন আমার সামনে যেন না দেখি। কথাটা মনে থাকে যেন। মনে থাকবে। কথাগুলো বলে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লক করে দিল। এতদিনে যত অপমান মায়ের দিছে কোনোদিন কষ্ট পাইনি, কিন্তু আজকে কেন জানি অপমানটা সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তাই সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন নীলার সামনে যাব না। তারপর তখনই আমি ভাইয়া আর ভাবিকে বললাম আমার চলে যেতে হবে এক্ষুনি, আমার জরুরি একটা কাজ আছে। মিথ্যা কথা বলে অনেক কষ্টে সেখান থেকে ছুটে এলাম। তারপর বাসায় চলে আসলাম। ভাইয়া ভাবিও বাসা চলে আসলো। কয়েকদিন এভাবেই কেটে গেল। কিন্তু কিছুদিন পর নীলার কথা মনে হয়, কিছুতেই ভুলতে পারি না। রুমে বসে বসে মোবাইলে গেম খেলতেছিলাম। এমন সময় ভাবি রুমে এসে বলল, তামজিদ, তোমার জন্য তো দারুণ একটা খবর আছে। কি ভাবি? আগে বলো, খবরটা দেওয়ার পর আমাকে কিছু একটা দিবে। কি দেব? কিছু একটা দিলেই হবে। আচ্ছা, খবরটা যদি সত্যি ভালো হয় তাহলে দিব, এখন বলো কি? নীলা, তোমার ভার্সিটিতে ভর্তি হবে। এতে আমার লাভ কি? কেন? তুমি না বললে নীলাকে তোমার ওইখানে ভর্তি করিয়ে দিতে? হ্যাঁ বলেছিলাম, এমনিতেই বলেছিলাম। না, আমি জানি এখন আমাকে কিছু দিতে হবে, এজন্য তুমি অন্য কথা বলতেছো। আচ্ছা আমি তোমাকে কি দেব বলো? থাক, কিছু লাগবে না। আরে বলো তো। আচ্ছা, ফুচকা খাওয়ালেই চলবে। আচ্ছা ঠিক আছে, আমি ফুচকা নিয়ে আসবো। তারপর রাতে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। প্রথমবার রিসিভ করলাম না, দ্বিতীয়বার রিসিভ করলাম। আমি ফোনটা রিসিভ করে সালাম দিলাম। সালামের জবাব দিয়ে বলল, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কে? আমি কে জানার আগে জানবেন না আমি কেমন আছি? আপনি কেমন আছেন আর বলেন আপনি কে? ভালোই আছি। আর আমি কে কালকে ভার্সিটি আসবেন তাহলেই বুঝবেন। কেন? এখন বলে সমস্যা কি? না কোনো সমস্যা না। তাহলে বলেন। রাতে খাবার খাইছেন? হ্যাঁ, আপনি খাইছেন? হ্যাঁ। ভালো, ফোনটা এখন রাখি, আমি ঘুমাবো। কি এখনই ঘুমাবেন? মাত্র রাত 8টা বাজে। 8টা বাজে তো কি হয়েছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো ভাই। বলেই ফোনটা কেটে দিলাম।
আবার ফোন দিল, রিসিভ করলাম না। তারপর SMS দিল। আপনি তো দেখছি খুব পাট নেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রওনা হলাম ভার্সিটির দিকে। ভার্সিটিতে পৌঁছানোর পর কালকের সেই নাম্বারে ফোন দিলাম। আমি ফোন দিয়ে বললাম আমি এসে গেছি। সে বলল আমি 2 মিনিটে আসতেছি। পরে ফোন কেটে দিলাম। হঠাৎ করে দেখি নীলা আমার দিকে আসতেছে। নীলাকে দেখে নীলার শেষ কথাটা মনে পড়ে গেল। আমি যেন আর কখনো তার সামনে মুখ না দেখাই, এজন্য সেখান থেকে সরে গেলাম। একটা গাছের নিচে গিয়ে বসলাম। অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবতেছিলাম। কেমন আছেন? নীলার কণ্ঠ পেয়ে চমকে উঠে দাঁড়ালাম। সামনে তাকিয়ে দেখি নীলা, এজন্য তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে চলে আসতে লাগলাম। নীলা হাতটা ধরে ফেলল। আপনি এখনো আমার উপর রাগ করে আছেন? হাতটা ছাড়েন, সবাই দেখতেছি। কেন? এখানে কি কারোর হাত ধরার নিষেধ নাকি? আমি এত কিছু জানি না, আমার হাতটা ছাড়েন। আমি যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়বো, আগে বলেন এখনো রাগ করে আছেন নাকি? রাগ করেছি কি জানি না, তবে একজনের কথা রাখতেছি। কি কথা? আপনি একজন মেয়ে, আমি একজন ছেলে, এজন্য আপনি আমার হাত এভাবে ধরে রাখতে পারেন না। সো হাত ছাড়েন। আর আমার জিএফ দেখলে সমস্যা হবে। আমার জিএফ আছে। কথাটা শুনে মনে হয় আকাশ থেকে তার মাথায় বাজ পড়ল। হাতটা ছেড়ে দিল, মনে হচ্ছে এখনই তার চোখ থেকে বৃষ্টি নামবে। হাত ছেড়ে দেওয়ায় আমি সেখান থেকে চলে আসলাম। নীলা সেখানেই বসে রইল। আমি একটু দূরে থেকে সবটা দেখতে লাগলাম। বসে বসে কাঁদতেছে দেখে নীলার একটা ফ্রেন্ড আসে, নাম জুই। মেয়েটা নীলার কাছে আসলো, এসেই বলতে লাগলো, কি হয়েছে নীলা? তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? ওই চুপ করে আছিস কেন বল? দোস্ত, তুই না বলছিলি তামজিদের কোনো জিএফ নাই? হ্যাঁ, নাই তো। আজকে ও নিজে মুখে স্বীকার করছে ওর জিএফ আছে। মানে? তারপর নীলা সব কিছু খুলে বলল। জুই কথাগুলো শুনে হাসতে লাগলো। তুই হাসতেছিস? আমি এখানে হাসার মতো কি বলছি? তুই আসলে একটা মাথা মোটা। তুই ওর অভিমানটাই বুঝতে পারলি না? মানে? মনে হচ্ছে তামজিদ তোর প্রতি অভিমান করে আছে, যার জন্য তোর সাথে কথা বলতে চায় না। আর তোকে মিথ্যা কথা বলছে যে ওর জিএফ আছে, যাতে তুই তামজিদের সাথে কথা না বলিস। কিন্তু ও কেন এমন করবে? আল্লাহ, এখন দেখছি সত্যিই তোর মাথায় গোবর ছাড়া একটুও বুদ্ধি নাই। তুই তামজিদকে বলেছিলি যে তোর সামনে যেন ও আর কোনো দিন মুখ না দেখায়, এজন্য তোর প্রতি অভিমান করে আছে। হ্যাঁ, এখন বুঝতে পারছি। কিন্তু এখন কি করব দোস্ত, প্লিজ বল। আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তোকে তামজিদের এই অভিমানটা ভাঙাতে হবে। কিভাবে? তুই তামজিদের সাথে বেশি বেশি করে কথা বলবি, বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবি। আর যদি তামজিদ কথা বলতে না চায়, জোর করেই কথা বলবি। ওকে দোস্ত, তোকে অনেকগুলো ধন্যবাদ। যা, আর ধন্যবাদ দিতে হবে না। দোস্ত তুই থাক, আমি একটু যাই। ওকে। আমি আমার মতো চলতেছিলাম, কিছুই ভালো লাগছিল না, তাই চিন্তা করলাম বাসায় যাই। এমন সময় নীলা এসে হাজির। আমি অন্যদিকে মুখ করে চলে আসতে লাগলাম। এই যে মিস্টার, দাঁড়ান। আমি শুনেও না শোনার ভান করে চলে আসতে লাগলাম। নীলা আমার সামনে এসে দাঁড়ালো। আচ্ছা, আপনি নিজেকে কি মনে করেন? আমি নিজেকে অনেক কিছুই মনে করি। এখন আমার সামনে থেকে সরে দাঁড়ান, আমি বাসায় যাব। হ্যাঁ যাবেন, তার আগে আপনার জিএফকে আমাকে দেখান। আমার জিএফ আপনাকে দেখাবো? প্রশ্নই আসে না। এখানে পরীক্ষা দিতে আসি নাই, তাই প্রশ্ন আসতে হবে। যা বলছি তাই করেন, না হলে আপনার কপালে খারাপ কিছুই আছে। দেখাবো না, কি করবেন? কখনো গণপিটানো খাইছেন বা দেখছেন? কেন? যদি না দেখেন তাহলে আপনার কপালে গণপিটানি আছে। গণপিটানি দেওয়া তো এতই সহজ, মুখে বললেই হলো। আমার কিন্তু প্রচণ্ড রাগ উঠতেছে, আর আমার রাগের ধারণা কিন্তু আপনার ভালো করেই জানা আছে। তো আমি কি করব? আমি কি আপনার রাগের কামাই খাই নাকি ভয় পাই? তার মানে আপনি আপনার জিএফকে দেখাবেন না, তাই তো? হ্যাঁ, দেখাবো না। ঠিক আছে, তাহলে নিজেকে প্রস্তুত করেন গণপিটানি খাওয়ার জন্য। দেখেন, আপনার ফালতু বকবক শোনার টাইম আমার নাই, আমি বাসায় যাচ্ছি। তারপর আমি বাসায় চলে আসলাম। এই মেয়ে আমার সাথে এমন করতেছে কেন? কি চায় আমার কাছে? এসব ভাবতে ভাবতে চলে আসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সবাই একসাথে খাবার খেতে লাগলাম। এমন সময় ভাইয়া বলল, তামজিদ, তোর কি আজকে বিকালবেলা কোনো কাজ আছে নাকি? না ভাইয়া, তেমন কোনো কাজ নাই। তাহলে তুই তোর ভাবির বাসায় গিয়ে নীলাকে আমাদের বাসায় নিয়ে আয়। সরি ভাইয়া, যেতে পারবো না, আসলে আমার একটা কাজ আছে, আমি যেতে পারবো না। একটু আগেই তো বললি কাজ নাই, এখন আবার কাজ আসলো কোথা থেকে? কাজ পরে করবি, আগে নীলাকে নিয়ে আসবি। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, গিয়ে নিয়ে আসতে আর কত সময় লাগবে? দূর, মেজাজটাই খারাপ হয়ে গেল। অর্ধেক খাবার খেয়ে উঠে পড়লাম। তারপর আমি যাব না এটা অনেকবার বলার পরেও কোনো কাজ হলো না। জোর করেই পাঠালো। কি করার, বাধ্য ছেলের মতো রেডি হয়ে বের হলাম। এই নে বাইকের চাবি। আমি বাইকের চাবি দিয়ে কি করব? কেন, বাইক নিয়ে যাবি? না, আমি গাড়িতে যাব, বাইক নেব না।
রাস্তায় অনেক জ্যাম, গাড়িতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তখন আবার রাত হয়ে যাবে। তারপর আর কি বাইক নিয়ে গেলাম। আল্লাহ, বাসায় গিয়ে দেখি মেম সাহেব আগে থেকে রেডি হয়ে বসে আছে। বাসায় ঢোকার সাথে সাথেই বলে চলো। মনে হয় এই বাসা থেকে গেলে কি যেন পেয়ে যাবে, আর দেরি করেই বা লাভ কি, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাইক নিয়ে আসছো, তাহলে তো খুব মজাই হবে। তাড়াতাড়ি করেন, আমার কাজ আছে। ওকে যাব। যাওয়ার আগে কিছু কথা বলে নেই, তারপর। দেখেন, আমি এখানে আপনার বক বক শুনতে আসি নাই। কি আমি বকবক করি? দেখেন, আমি মাপ চাই, আমি আপনার সাথে কোনো ঝগড়া করতে চাই না। প্লিজ ঝগড়া করতে আসবেন না। ওকে এই এই, তুমি এই কথা দ্বারা কি বোঝালে? আমি ঝগড়ুটে? তোমার সাথে ঝগড়া করি? আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাই, প্লিজ। আমি আর কোনো কথা বলতে চাই না। ওকে ওকে, ভালো। তবে বাইক চালানোর সময় জোরে চালানো যাবে না, আর আচমকা ব্রেক মারা একদম নিষেধ। ওকে? আমি জোরে চালাবো আর ব্রেকও মারবো। এতে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি গাড়িতে করে আসেন, আমি যাই। ওকে এতদিন তো জানতাম আপনি একটা পাজি ঝগড়াটে, এখন দেখছি সুবিধাবাদী মানুষ। আপনি যাবেন নাকি আমি চলে যাব? ওকে, যাব। তারপর বাইকে উঠলো, পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছেন? ছাড়েন আমার কোমর। কেন? আমি চাই না আমার বউ ছাড়া অন্য কোনো মেয়ে আমার শরীর টাচ করুক। ন্যাকামোটা তো ভালোই পারেন, যখন কলেজের মেয়েদের নিয়ে ঘুরেন তখন মনে হয় তারা টাচ করে না। আমার জীবনে প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইক চালাইতেছি। বাহ, ডায়লগটা তো ভালোই লাগলো। আমি আর কিচ্ছু বললাম না, কারণ আমি জানি এই মেয়ের সাথে আমি কথাই পারবো না, তাই আগে থেকেই নিজেকে চুপ করে ফেললাম। একটু পর, কি হলো, চুপ হয়ে গেলেন কেন? তো কি করব? তোমার জিএফ কেমন আছে? আমার কোনো জিএফ নাই। এই যা, পেট থেকে সত্যিটাই বের করে দিলাম। কি এত বড় মিথ্যা কথা? কালকে বললে জিএফ আছে, আজকে বলছো জিএফ নাই? হ্যাঁ আছে তো। নাম কি? আপনার জানা লাগবে না। ওকে কেন? আমি না আপনার একটি মাত্র বিয়ান, তাহলে বলবেন না কেন? সবার কাছে সব কথা বলা যায় না। কচুটা বলা যায় না? আপনার জিএফ থাকলে তো বলবেন। আর আপনার সাথে কোন মেয়ে প্রেম করবে এমন পাগল মেয়ে আছে নাকি? নিজের চেহারাটা একবার ভালো করে আয়নায় দেখবেন। ওকে? ওহ, তাই মানলাম আমার চেহারা খারাপ, তাই আমার সাথে প্রেম করবে না। আপনার চেহারা তো পচা না, খুব সুন্দর, একদম পরীর মতো, তাহলে আপনার সাথে কেউ প্রেম করে না কেন? আমার পিছনে কত ছেড়ে ঘুরে জানেন? জানবো না কেন? এটা তো সবাই জানে, পচা জিনিসে মাছি পড়ে। আপনি হচ্ছেন ওই রকমই, তাই এত পোলাপান ঘুরে। কি আমি পচা? এর পরিণামটা ভালো হবে না, দেখে নিও। ও, নিজের বেলায় 16 আনা আর আমার বেলা 4 আনা, তাই না? যখন আমাকে বলেন তখন খুব ভালো লাগে, আর আমি কিছু উত্তর দিলে গায়ে লাগে। আমি সত্যি কথাই বলছি, তোমার সাথে কেউ প্রেম করবে না। ওকে ভালো, কেউ আমার সাথে প্রেম না করুক, এটাই আমি চাই। ওকে বাসায় এসে গেছি, এবার নামেন। বাসায় ঢুকেই শয়তান হারামিটা আমার নামে উল্টাপাল্টা কথা বলতে লাগলো ভাইয়ার কাছে। জানেন ভাইয়া, আপনার ভাই সিগারেট খায়। কি? আমি সিগারেট খাই? হ্যাঁ, কেন আসার পথেও না খেলো? কি, তুই সিগারেট খাস? বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি বলছি। আর তোমার এই শালি আমার নামে সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতেছে। কি আমি মিথ্যাবাদী? জানো ভাইয়া, আমি তো বলছি যে আমি তোমার ভাইয়ের কাছে বলে দিব। তখন ও কি বলে জানো? বললে নাকি তাকে মার দিবে। সি, তোকে নিয়ে এত আশা ভরসা ছিল, সব কিছু শেষ করে দিলি। প্লিজ ভাই, আমার কথা বিশ্বাস করো, আমি কোনো দিনও সিগারেট খাই নাই। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই যা এখান থেকে। ভাইয়া, আমি এখান থেকে যেতে বলছি, কথা কানে শোনা যায় না? জানি এখন আমার কথা বিশ্বাস করবে না, তাই কিছু বলেও লাভ নাই, তাই চুপচাপ রুমে আসলাম। রুমে এসে কতক্ষণ বসে থেকে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ পর নীলা ছাদে আসলো, আমাকে দেখে দাঁত বের করে খিলখিল করে হাসতে লাগলো। হাসিটা আমার অসহ্য লাগছে। আমি অন্যদিকে মন দিলাম। কি আমাকে পচা বলার শাস্তিটা কেমন দিলাম? এই কথা মনে থাকলে আর কখনো আমার সাথে লাগতে আসবেন না। ওকে? আচ্ছা, আসলে কি চান বলেন তো? আমি কি করেছি আপনার, যার জন্য আমার পিছনে এমন আঠার মতো লেগে আছেন? চা চাই দিবে? হ্যাঁ, আপনি বলেন কি দিলে আপনি আমার পিছন ছাড়বেন? আমি ভালোবাসা চাই। মানে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। সরি, আপনি যেটা চাইছেন সেটা আমি আপনাকে কখনোই দেব না। তাহলে মনে করেন আপনার কপাল থেকে শান্তি জিনিসটা আজ থেকে হারাই যাবে? কেন, আপনি কি পাগল নাকি? কেন আমি পাগল হতে যাব কেন? কেন? আপনি আসার পথে কি বলেছিলেন? আমাকে যে ভালোবাসবে সে একটা পাগল। হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি তোমাকে ভালোবেসে। ভালো তো পাগল হয়েছেন, এখন পাবনা যান। আমার কাছে এসে এমনভাবে বিরক্ত করার মানে কি? এই পাগলিটাকে তুমি ছাড়া আর কোনো ডাক্তার ভালো করতেই পারবে না। আমি তো আর ডাক্তার না যে পাগলকে ভালো করব।
তার থেকে ভালো তাড়াতাড়ি পাবনা চলে যান। পাবনা গিয়ে ভালো হলে তো আর তোমার কাছে আসতাম না। দেখেন এমনিতেই মনটা ভালো না, প্লিজ আমাকে একটু একা থাকতে দেন। এখান থেকে যান, আর আপনি না গেলে বলেন, আমি চলে যাচ্ছি। মন খারাপ, চলো বাইরে যাই ঘুরতে, মন ভালো হয়ে যাবে। দেখেন আমি কিন্তু ভালোভাবেই বলতেছি, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আর আমার পক্ষে কখনো সম্ভব না আপনার মতো নিচু মনের মানুষকে ভালোবাসা। দেখো আমি যা করছি সবটা তোমাকে ভালোবেসে করছি, আর সব কিছু শুধুমাত্র একটু মজা করার জন্য। মজা করেন, আমি না করেছি নাকি? আমাকে নিয়ে কেন মজা করছেন? আর কেউ নাই মজা করার মতো? না নাই, দেখি তোমাকে নিয়ে মজা করি ঠিক আছে, এতে যদি তোমার মন খারাপ হয় ঠিক আছে, আর কখনো এমন করব না। আর যা করছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ। আপনি যা করেছেন তা ক্ষমা করার যোগ্য না, কিন্তু অপরাধী তার অপরাধ স্বীকার করলে তাকে ক্ষমা করতে হয়, তাই ক্ষমা করে দিলাম। কিন্তু এরপর থেকে যদি আপনি আমার পিছনে লেগে থাকেন, তা কখনো হবে না। না হয় সময় তোমার পিছনে আঠার মতো লেগে থাকবো, এইটাই ফাইনাল। থাকেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা শুনে রাখেন, আপনাকে কখনোই আমি ভালোবাসবো না। ভালো তো তোমাকে বাসতেই হবে, আর না বাসলে জোর করেই ভালোবাসা আদায় করে নিব। দেখা যাবে। আরেকটা কথা, তোমাকে যদি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি না তো খবর আছে বলে দিলাম। 100 বার বলবো, আপনি কে না করার? ভালোভাবে না করলাম, না শুনবেন কি শুনবেন না সেটা তোমার ব্যাপার। আমি কি করতে পারি তোমার ভালোই জানা আছে, আশা করি বুঝতে পারছো। কথা বলবো, আপনি পারলে কিছু কইরা দেখায়েন। বলেই চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে কখন বুঝতেই পারি নাই। রুমে এসে একটু শুয়ে থেকে একটু পড়তে বসলাম। তারপর ভাবি খেতে ডাকলো। আমি খাবো না ভাবি, তোমরা খেয়ে নাও। রাতের বেলা না খেয়ে থাকতে হয় না, চলো খাবে। না ভাবি, আমার খিদে নাই, আমি খাবো না। না খেলেও যাইতে হবে, তোমার ভাইয়া কি যেন বলবে। ওকে চলো। এসে দেখি সবাই এসে গেছি। ভাইয়া কি বলবে বলো? মাথাটা নিচু করে বললাম, মাথা উঁচু করে কথা বলার সাহসটা শেষ হয়ে গেছে। কাল থেকে নীলাকে সাথে নিয়ে ভার্সিটিতে যাবি, আর আজকে যা শুনছি আর কখনো যেন না, তাহলে খুব খুশি হব। যা খাবার খেয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে, আর আমি আমার খাবার খাবো না এখন। আমি বলছি না খেতে। আমার তো খিদে নেই। খিদে আছে কি নাই তা আমি জানতে চাইনি, আমি বলছি খাবার খেতে। আমি আর কিছু না বলে খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খাইতেছি, কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার পায়ের মধ্যে শুশুই দিতেছে। আমার অপর পাশে নীলা বসেছে। আমার বোঝার বাকি রইল না এটা কার কাজ। আমি নীলার দিকে চোখ গরম করে তাকালাম। এতে নীলা আমাকে চোখ মেরে মিষ্টি একটা হাসি দিল। এতে আমার ওর প্রতি রাগটা আরও বাড়লো। মন চাইলো যে চোখ দিয়ে আমাকে চোখ মেরেছে ওই চোখটা তুলে ফেলি। আবারও এক কাজ করলো। এবার আর ওদিকে তাকালাম না, জানি যতবার তাকাবো ততবার দিবে। আমি আমার মতো চুপচাপ খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম আবার। একটু পর ওই আপদটা আমার রুমে এসে হাজির, আর সাথে ভাবি। তামজিদ, নীলাকে এই অধ্যায়টা একটু ভালো করে বুঝিয়ে দাও তো, নীলা নাকি বুঝতে পারছে না। কেন তুমি দাও, তুমি তো পারো। না আসলে আমার মনে পড়ছে না তো তাই। আর যে অধ্যায় এর কথা বলছেন আমি তো এই অধ্যায় পারি না। মিথ্যা কথা বলতেছে আপু, আজকে এই অধ্যায় পড়িয়েছে। আজকে যদি পড়িয়ে থাকে তাহলে তুমি পারো না কেন? ক্লাসে মনোযোগী ছিলাম না তাই। আমিও বুঝতে পারি নাই। প্লিজ তামজিদ একটু বুঝিয়ে দাও, আর আমি যাই, আমার একটু কাজ আছে। আমি পারবো না। দাও ভাই প্লিজ। বলেই চলে গেল। আমার রুমে এমন বাহানা করে আসার মানে কি? জানি না, তবে তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই আসছি। ভালো দেখছেন, এখন এখান থেকে চলে যান। না যাব না, আজকে সারা রাত থাকবো। আপনার যা ইচ্ছা করেন, আমি ঘুমাবো, ডিস্টার্ব করবেন না। আমার গালে একটা পাপ্পি দিলে চলে যাব। কে পাপ্পি দিবে আপনাকে? তুমি দিবা? কখনো না। ওই ভালোভাবে বলছি, কাজ হচ্ছে না, তাই এখন কিন্তু সবাইকে ডেকে বলবো তুমি আমাকে জোর করে কিস করছো। মানে কি? আমি কখন আপনাকে জোর করে কিস করলাম? করো নাই তো আমি সবাইকে মিথ্যা বলে তোমাকে বকা খাওয়াবো। মানে আপনার কি একটু লজ্জা শরম নাই নাকি? না নাই, তোমার তো খুব লজ্জা শরম আছে। তাহলে ভালোভাবে একটা পাপ্পি দাও, চলে যাব। না, আমি কাউকে পাপ্পি দিতে পারবো না। না দিলে কিন্তু এখন সবাইকে ডেকে মিথ্যা কথা বলবো, তারপর বলবো এখন আমাকে কেউ বিয়ে করবে না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন বুঝবে মজা। দেখেন প্লিজ এমন করবেন না, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। এতই যখন মান সম্মানের ভয়, তাহলে একটা পাপ্পি দাও, চলে যাব। আর যত দেরি করবে ডিমান্ড বাড়বে, আর একটু দেরি করলে কিসটা ছোটে করতে হবে। সরি, আমি আমার বউকে ছাড়া আর কাউকে কিস করবো না। অনেক ভালোভাবে বলছি, বুঝছি, ভালো কথায় কাজ হবে না বলেই আপু বলে জোরে ডাক দিলাম।
আমি আর কিছু না ভেবে নীলার ঠোঁট বন্ধ করে দিলাম আমার ঠোঁট দিয়ে, সাথে সাথে ছেড়ে দিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নীলার সাথে সাথে দৌড়ে চলে গেল। আমি এটা কি করলাম নিজেই বুঝতে পারছি। ঝড়ের মতো এক নিমিষের মাঝে হয়ে গেল, মনটাই খারাপ হয়ে গেল। এমন আমি কেমন করে করলাম, এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ওই আপদটা আবার এসে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। ওই উঠেন, অনেক সকাল হয়ে গেছে। ওই কি সমস্যা আপনার? এই সকাল সকাল এত চিল্লাচিল্লি কিসের? ওই আমি চিল্লাপাল্লা করছি কখন? আমি তো শুধু আপনাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি, ভার্সিটি যেতে হবে তাই। আমি আপনারে বলছি নাকি যে আমাকে ঘুম থেকে ডেকে দিবেন? বলেন নাই, তবে বিয়ের পর তো আমাকে ডেকে দিতে হবে তাই না? তাই আগে থেকে অভ্যাস করছি। বিয়ে মানে কার হুকুম? আমার আর তোমার। আমার পাগলা কুত্তায় কামড়াইছে তাই আপনার মতো মেয়েকে বিয়ে করব? আমি তো বিয়ে করব একদম পরীর মতো বউ। কেন, আমি কি খারাপ দেখতে নাকি? কেন আপনি মনে করেন আপনি বিশ্ব সুন্দরী? একবার ভালো করে আয়নায় দেখেন নিজেকে, কেমন দেখায়, একদমই বাজে চেহারা। এটা কোনো চেহারা হলো নাকি? নীলার মুখটা একদম কালো হয়ে গেল, চোখে পানি টলমল করছে। যখন তখন বৃষ্টি হতে পারে। আমার মনে মনে খুশি লাগতেছে, আমার যেমনি অপমান করছে তার একটু প্রতিশোধ নিতে পেরে। আমি আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা সেখানে দাঁড়িয়ে কাঁদতেছি। কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে কাঁদতেছেন? যান গিয়ে রেডি হন। একটা কথা বলবো? আবার কি কথা? শেষবারের মতো বলবো, তারপর আর কিচ্ছু বলবো না। কি বলেন? সত্যি কি আমি দেখতে অনেক খারাপ? খালি খারাপ, অনেক খারাপ। ও ভালো, ঠিক আছে। আপনাকে অনেক জ্বালাইছি, এর জন্য ক্ষমা করে দিবেন। আর কখনো আপনাকে এইভাবে জ্বালাবো না। কেন, কি করবেন? আপনার না জানলেও চলবে। বলেই চলে। এই মেয়ের আবার কি হলো, হঠাৎ করে এমন আচরণ করলো? আবার উল্টাপাল্টা কিছু করবে না তো? আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি নীলার পিছন পিছন গেলাম। গিয়ে দেখি রুমে বসে বসে কাঁদতেছে। আমার মনে অনেক খুশি লাগতেছে, মন চাইতেছে লুঙ্গি ডান্স দিতে। যাক, আমাকে যে অপমান আর জ্বালাইছে তার প্রতিশোধটা ভালোই নিছি। খুশি মনে তাড়াতাড়ি কলেজের জন্য রেডি হলাম। রেডি হয়ে এসে নীলার জন্য দাঁড়ালাম। অনেকক্ষণ হয়ে গেল, আসতেছে না। ভাবি, তোমার বোন যাবে না নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। আমি দেখতেছি। নীলা, এই নীলা, ভার্সিটিতে যাবি না নাকি? না, আমি যাব না। যাবি না মানে? সকালেই তো পাগল করে ফেলছিলি যাওয়ার জন্য, বলছিলি তামজিৎকে ডেকে দেওয়ার জন্য। এখন আবার কি হলো? আমার ভালো লাগছে না, তাই যাব না। দূর, যাবে না বললেই তো হতো। এত সময় আমাকে দেরি করানোর কোনো মানে হয় নাকি? একটু রাগ করে চলে আসলাম। খুশি মনেই গেলাম, কিন্তু আস্তে আস্তে কেন জানি মনটা খারাপ হতে থাকলো। কেন জানি নীলার জন্য মন খারাপ হচ্ছে। ওইভাবে বলাটা উচিত হয়নি। সে না হয় না বুঝে একটা ভুল করেছে, কিন্তু আমি কি করলাম, সব কিছু বুঝে শুনে এমন করে ফেললাম। কিছুতে আর মন ভালো করতে পারলাম না। অবশেষে এই বাসায় ফিরে আসলাম। বাসায় আসার পর ভাবি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি আর নীলা ঝগড়া করছো নাকি? কেন? না, সে সকাল থেকে নীলা রুম থেকে বের হয়নি, কিছু খায়নি। কি হয়েছে কিছু বলছেও না। কি বলো, এখনো কিছুই খাইনি? হ্যাঁ। ওকে, আমি দেখতেছি। তারপর আমি নীলার রুমে গেলাম। গিয়ে দেখি শুয়ে আছে, চোখ দুটো লাল ফুলে আছে। মনে হয় অনেক কান্না করছে। আমি কি বলবো বুঝতেছি না। তারপর আস্তে করে সরি বললাম, কিন্তু নীলা কোনো কথাই বলল না। কি হয়েছে, এখনো খান নাই কেন? কি হলো, আমি আপনাকে বলছি, কথা বলছেন না কেন? আপনি জেনে কি করবেন? জানার দরকার আছে তাই জানতে চাইছি। কি দরকার আছে জানার? যে আপনাকে এত ভালোবাসে, যে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে থাকবে, আমি তো সেটা চুপ করে থাকতে পারি না। কে আপনাকে ভালোবাসে? নীলা নামের এক সুন্দরী মেয়ে। ভালো তো, তার কাছে যান। আমার কাছে এখানে কেন আসছেন? সেই মেয়েটা যে তুমি। আমি সুন্দরী না, ওকে? আমি পৃথিবীর সব থেকে পচা চেহারার মানুষ। না, এই কথা মিথ্যা। তুমি অনেক সুন্দরী, বুঝলে? ভালো, এখান থেকে যান। আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নাই আমার, ওকে? ওকে, যাব। তুমিও যাবে? কেন, আমি যাব কেন? গিয়ে খাবার খাবে। না, আমি খাবো না। তাতে আপনার কি? আপনি তো চান আমি কষ্ট পাই। আমি কি কখনো বলছি আমি চাই তুমি কষ্ট পাও? মুখে সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। আর যদি আপনি আমাকে কষ্ট দিতে না চাইতেন, তাহলে সকালবেলা ওইভাবে আমাকে অপমান করতেন না। আসলে তুমি আমাকে ভাইয়ার সামনে যেভাবে ছোট করছিলে তার জন্য আমার খুব কষ্ট হয়েছিল। আর ভাইয়া আমাকে বিনা কারণে ভুল বুঝলো, এটা আমি মেনে নিতে পারি নাই। এজন্য এমন ব্যবহার করছি। ভালো করছেন। আপনি তো এইটাই চাইতেন আমি কষ্ট পাই। এখন পাচ্ছি। এখন তো আপনি শান্তি পাইছেন। সরি। সরি বলে কাজ হবে না। তাহলে কি বলতে হবে? আই লাভ ইউ বলতে হবে। যদি পারেন তাহলে রাগ ভাঙবে, তাছাড়া না। না, বলবো না। না বললে কিন্তু আরও অনেক রাগ করব। আর তখন রাগ ভাঙানোর ডিমান্ড আরও বেড়ে যাবে কিন্তু। মানে? এখন তুমি আই লাভ ইউ না বললে আমি সুইসাইড করব। আর সুইসাইড নোটে তোমাকে দায়ী করে যাব আমার আত্মহত্যার জন্য।
কি বলেন এইসব? আমাকে দায়ী করবেন মানে? আমি কি করছি? অনেক কিছু করছো, বাঁচাতে চাইলে আমি যা বলবো তাই শুনতে হবে। সুইসাইড নোটে কি লিখে যাবেন আমার নামে? লিখবো আপনি আমাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশা দিয়ে আমার শরীরকে আপনি ব্যবহার করছেন। তারপর যখন আমি আপনাকে বিয়ের কথা বলি তখন আপনি আমাকে ইগনোর করতে থাকেন এবং বিভিন্নভাবে অত্যাচার করতে থাকেন। তাই আমি অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলাম। কথাগুলো শুনে রীতিমতো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি কাঁপা গলায় বললাম, তুমি এত মিথ্যা কথা বলো কেমনে? তোমার উপর তো আল্লাহ ঠাড়া ফেলাইব। পড়ুক ঠাডা, তবুও তোমাকে আমার চাই। না, আমি তোমার হবো না। যদি বিয়ের পর তোমার উপর ঠাড়া পড়ে তুমি মরে যাও, তখন আমার কি হবে? তাহলে আরেকটা বিয়ে করে নিও। ভালো, এখন চলেন, খাবার খাইবেন। না, আগে আমাকে প্রপোজ করো তারপর। কেন, ভালোবাসা কি প্রপোজ ছাড়া প্রকাশ পায় না? জানি না, আমি তোমার মুখে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি। এইভাবে না, ভালো করে বলো। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বউ হবে নাকি? না, হবে না। কেন হবে না? কেন? নিজের চেহারা আয়নায় দেখছো? দেখতে বন বিড়ালের মতো দেখতে, আর বিয়ে করতে চাই আমার মতো সুন্দরীকে। ঠিক আছে, আমি যখন বন বিড়ালের মতো দেখতে, আমার সাথে তোমার কথা বলতে হবে না, যাও। ঠিক কথা বলেছো নীলা, তুমিও দেখতে একদমই বন বিড়ালের মতো দেখতে। হায় আল্লাহ, ভাইয়া ভাবি এখানে কি করে? খাইছে, সব কথা তো শুনে ফেলে নাই। তোমরা এখানে কেন ভাই, ডিস্টার্ব করলাম নাকি? ডিস্টার্ব করলে মানে? না, আমার ছোট ভাই আমার একটি মাত্র শালীর সাথে প্রেম করতেছে, আর আমি তার মাঝখানে ঢুকে পড়লাম। কি বলো? কে প্রেম করতেছে? হায় হায় নীলা, তুমি এটা কার সাথে প্রেম করো যে তার পরিবারের সামনে সরাসরি না করে তোমাদের সম্পর্কের কথা? ভাইয়া, আপনার ভাই একটা ভিতর ডিম। তা এইরকম চুপি চুপি আর কতদিন চলবে? হ্যাঁ, চুপি চুপি চলার দিন শেষ, সবার সামনে প্রেম করবি? দূর বোকারাম, এদের বিয়ে দিয়ে দাও, তারপর যা ইচ্ছে করুক। বিয়ের কথা শুনে বুকের মাঝে কেমন যেন করে উঠলো। ভালোই বলছো, তাড়াতাড়ি এদের বিয়েটা দিয়ে দিতে হবে। আমি আজকেই আব্বুকে সব বলবো। ভাইয়া প্লিজ আবুকে বলিস না, তাহলে আমাকে মনে হয় আস্ত রাখবো না। তুই চুপ, একটুও সাহস নাই বুকে? তুই কিসের পুরুষ মানুষ? ওকে, তোমাদের যা ইচ্ছা করো। আহারে বেচারা একদম অসহায় হয়ে গেছে। দূর ভাবি, তুমি যে হইছো না মহাপাজি, বলেই ওইখান থেকে চলে আসলাম। জানি এখান থেকে না গেলে অনেক কথা বলবে শয়তান ভাবি। বিয়ের কথা শুনে কেমন জানি আনন্দ লাগতেছে। আনন্দ হচ্ছে, আবার একটু ভয় হচ্ছে। ওই কি জানি কি করবে বিয়ের পর ওই শয়তান ডাইনি। রাতে শুয়ে গেম খেলতেছিলাম, এমন সময় আব্বুর জরুরি ডাক এলো, তাই তাড়াতাড়ি চলে গেলাম। কি আব্বু ডেকেছিলে? হ্যাঁ, এসব আমি কি শুনছি? আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি আবার কি করলাম, আর কী বা শুনলো? সবার মুখের দিকে তাকিয়ে আমি আরও ভয় পেয়ে গেলাম, কারণ কারো মুখে কোনো হাসি নাই, সবার গোমরা মুখ করে বসে আছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কি শুনছো? তুমি নাকি নীলাকে ভালোবাসো আর বিয়ে করতে চাও? না আব্বু, আমি সত্যি বলছি, ভালোবাসি, কিন্তু বিয়ের কথা আমি কখনোই বলি নাই, আপনার কসম। সবাই আমার কথা শুনে মনে হয় অবাক হলো। তার মানে তুমি নীলাকে বিয়ে করবে না? হ্যাঁ আব্বু, বিয়ে করব না। সি সি, তুই কি আমার ছেলে নাকি অন্য কারো, বুঝতেছি না। আব্বু আপনি এগুলো কি বলেন? আমি আপনার ছেলে না তো কার ছেলে? হ্যাঁ, আমার ছেলে হলে তো এমন কথা বলতি না যে তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করার ইচ্ছাই নাই। কথাটা শুনে লজ্জায় আমি আর কথা বলতে পারছিলাম না। নীলার দিকে একটু আর চোখে তাকালাম, দেখি সে অজগর সাপের মতো রাগে ফুঁসতেছে। মনে মনে নিজেকে ইচ্ছে মতো গালি দিতে লাগলাম। এত ভয় কিসের আমার? না মানে আসলে। চুপ, কিসের মানে? আব্বু আমি নীলাকেই বিয়ে করতে চাই। না, হবে না। জোর করে বিয়ে দিয়ে আমি এই মেয়েটার জীবন নষ্ট করতে চাই না। না আব্বু, আমি নীলাকে অনেক ভালোবাসি আর বিয়ে করে সুখে থাকতে চাই। আমি কিছু জানি না। যদি নীলা রাজি থাকে তাহলে বিয়ে হবে, না হলে নাই। আমি গেলাম। নীলা আমাদেরকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় আজকে আমাকে একদম খেয়ে ফেলবে। রুমে আসো, কথা আছে। রুমে কেন? এখানে বলো। আমি জানি রুমে গেলে কি হবে, আমার 12টা বাজাবে। রুমে আসতে বলছি, ভালোই ভালোই আসো, না হলে পরে ফলটা ভালো হবে না। বলে নীলা রুমে চলে গেল। আমিও ভয়ে ভয়ে রুমে দিকে গেলাম। দেখি নীলার হাতে একটা বড় লাঠি, আর নীলার এত রেগে আছে যে ওদিকে তাকাতেই ভয়ে আমার হাত পা কাঁপতেছে। কি বাবু, আমারে বিয়ে করবা না তাই না? ওই তোরে কিছু জিজ্ঞেস করছে না, উত্তর কই? হ্যাঁ করব, কে বলছে বিয়ে করবো না? তোমারে তো আমার আদরের বউ মানামো। ওই একদমই ন্যাকামি করবি না, আর তোর এই মিষ্টি মিষ্টি কথায় আমার মন গলাইতে পারবি না। ওই আমার সাথে ভালোভাবে কথা বলো, আমি কিন্তু তোমার হবু স্বামী। তুই তুই করে কথা বলছো কেন?
এতক্ষণ তো তুই তুই করে কথা বলছি, এখন তো তোরে পিডামু। পিটাইবা মানে? আমি কি বসে বসে ললিপপ খাবো নাকি? কি তুইও আমারে মারবি? তুমি মারলে আমি মারতে পারবো না কেন? তুই ভুল করছিস, তার শাস্তি আমি কেন দিব? ভুল করছি নাকি আমি নাকি? কেন তুমি জানো না স্বামীকে মারতে হয় না? ওই স্বামী করবি না, এখনো বিয়ে হয়নি কিন্তু। ও তাই তো, বিয়ে তো হয়নি, তুমি তো এখন আমার কেউ না, এখন আমিও তোমার কোনো কথা শুনবো না। কি বলেই লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি দিল। আমি আর দ্বিতীয়বারের মতো ডাইনিটা আমার মাথা ফাটিয়ে দিল। বাড়ি দেওয়ার সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, রক্তে আমার হাত ভরে গেল। নীলা এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল, মনে হয় ভাবতেও পারে না এরকম হবে। রক্ত দেখে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে সবাই রুমে এসে তো সবাই পুরো অবাক। তারপর আমাকে ধরে হসপিটালে নিয়ে গেল। তারপর আমাকে ব্যান্ডেজ করা হলো। সবাই ঘটনা শুনে নীলাকে অনেক বকাঝকা করেছে, যার জন্য নীলার মনটা একদমই খারাপ। তারপর বাসায় চলে আসলাম, আমাকে রুমে রেখে সবাই চলে গেল। একটুবার নীলা রুমে আসলো। সরি, আমি না আসলে বুঝতে পারি নাই এমন হবে। আমি তো হালকাভাবে বাড়ি দিতে চাইছিলাম, কিন্তু জানি না কেমনে কি হয়ে গেল। আসলে জানো, আমি না আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই, যার কারণে আমার রাগ উঠলে আমার মাথা কাজ করে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি আর কিচ্ছু বললাম না। কি হলো, কোনো কথা বলছো না যে? কি বলবো? কিছুই বলার নাই? তেমন কিছু বলার নাই তো। ও, তার মানে সবার মতো তুমি আমার উপর রাগ করে আছো? আমি বলছি নাকি আমি রাগ করে আছি? সব কথা তো আর মুখে বলতে হয় না, কিছু কথা আছে যা মুখ দেখেই বুঝে নিতে হয়। তা আমার মুখ দেখে কি বুঝলে? বুঝেছি অনেক কিছু। কি কি একটু শুনি। শোনা লাগবে না। কেন? আমি বলছি তাই। না, শুনতে চাই আমি। না, আমি বলবো না। না, বলতেই হবে। কচু মনে হইতেছে, তুমি থাকো, তোমার সাথে আজেরা বকবক করার টাইম নাই আমার। বলে চলে যাইতেছিল। আমি ওর হাতটা ধরে একটা টান মারলাম, একদম আমার উপর এসে পড়লো। নীলাকে জড়িয়ে ধরে বললাম, কই যাবে? একদমই যাইতে দিব না। ওই ছাড়ো প্লিজ, কেউ দেখে ফেলবে কিন্তু। দেখুক। ছাড়ো বলছি, বিয়ের পর সব সময় এভাবে ধরে রাখো। কেন, ধরলে সমস্যা কি? এখন আমি তোমার বউ না, তাই। বউ না তাতে কি, হবু বউ, তাই না? কচু হবে, হবু বলছে বাপের সামনে গিয়ে তো বোবা হয়ে যাও, তখন তো বলতে পারো না আমাকে বিয়ে করার কথা। কি করব আমি বলো? সেই ছোটবেলা থেকেই বাবাকে খুব বেশি ভয় পাই আমি। ঠিক আছে ভিতর ডিম, তোমায় বিয়ে করা লাগবে না, সারা জীবন একাই থাকবে, বউ লাগবে না। এখন আমাকে ছাড়ো, কেউ দেখলে কিন্তু খারাপ ভাববে। যাইছে ভাবুক, আমার কিছু যায় আসে না। আব্বু আসতেছে, ছাড়ো। আমি ভয় পেয়ে ছেড়ে দিলাম, কিন্তু কেউ নাই। নীলা আমাকে এইভাবে বোকা বানিয়ে খিলখিল করে হাসতে লাগলো, ঠিক যেন একটা পরী হাসতেছে। নীলার হাসি দেখে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে গেল। আমি নীলাকে বললাম, নীলা তোমার পিছনে আরশোলা। কই? ওই তো তোমার কাপড়ে। ভয় পেয়ে চিৎকার করে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে লুকিয়ে ফেললো। হা হা হা, আমাকে বোকা বানাইছো, আমি তোমাকে আমার থেকে বড় বোকা বানালাম। কি? আমাকে ছাড়ো, আমার তোমার কোনো কথাই নাই। এখন আর ছাড়বো না বলেই নীলার কপালে একটা চুমু দিলাম। এটা কি হলো? কি হলো? তুমি কিস করলে কেন? ইচ্ছে হয়েছে তাই। আমার ইচ্ছে করছে নাক ফাটাইতে। কেন? আমাকে কেন এভাবে ভয় দেখালে? কেন, তখন আমাকে বোকা বানিয়ে তো খুব হাসছিলে, তাই আমিও একটু বোকা বানালাম। ওই ছাড়ো, আব্বু আসতেছে, ছাড়ো। এবার আর কাজ হবে না, এবার ছাড়বো না। আরে সত্যি সত্যি আসতেছে। আসলে আসুক। বলতে বলতে আব্বু রুমে এসে হাজির। আমি তো আব্বুকে দেখেই কি বলবো বুঝতেছি না। নীলা আমার হাত থেকে ছুটেই দিল এক দৌড়। আমি লজ্জায় আর কোনো কথাই বলতে পারছি না। কাল তোমার বিয়ে, প্রস্তুত থেকো। কালকে বিয়ে? এত আগে কেন বিয়ে করব? বেশি ঢং দেখাবি না, লাঠি দিয়ে পিটিয়ে সব ঢং সারামু। আমি ভয় পেয়ে গেলাম আব্বুর এমন কথা শুনে। আচ্ছা ঠিক, তুমি যা ভালো বুঝো তাই করো। তারপর আব্বু চলে গেল। কালকে আমার বিয়ে, ভাবতে কি মজা। কেমনে জানি বিয়ের টাইমটা চলে আসলো, আর বিয়েটাও সম্পন্ন হয়ে গেল। 11টার দিকে বন্ধুরা আর ভাবি মিলে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমার বুকটা ধকধক করতে লাগলো। আজকে এমন কেন লাগতেছে বুঝতেছি না। ভিতরে ঢুকেই দেখি বজ্জারটা ঘুমাইতেছে। আমি কিছু না বলে ফ্রেশ হয়ে এসে দেখি এখনও ঘুমাইতেছে। চুলগুলো সব মুখের উপর এসে পড়ছে, আর মুখটা অনেক মায়াবী লাগতেছে। আমি গিয়ে নীলার পাশে বসলাম। তারপর নীলার মাথায় হাত বোলাতে লাগলাম, চুল সরিয়ে দিলাম। খুব ইচ্ছে করছিল একটা চুমু খাওয়ার।
তাই চুমু খাওয়ার জন্য মুখটা যখনই নীলার কপালের দিকে নিলাম অমনি নীলা জেগে উঠল। তখনই আমি সরে গেলাম। এই তুমি এই রাতে আমার রুমে কি করো? একই, মাথা ঠিক আছে? কেন, কি হইছে? আমি এখন তোমার বর আর তুমি আমার বউ, ওকে? তাই এখন থেকে এক রুমেই থাকবে। নীলা আমার কথা শুনে উঠে বসলো। ও সরি, আসলে ঘুমিয়ে গেছিলাম তো, তাই সব ভুলে গেছিলাম। তুমি রুমে আসলে কখন? আর আমি বসে থাকতে থাকতে যে কখন ঘুমিয়ে গেছি মনে নাই, সরি। জীবনের প্রথম এমন কোনো বউ দেখলাম যে নাকি বাসর রাতে স্বামীর আসার আগেই ঘুমিয়ে গেছে। সরি বললাম তো, ভুল হয়ে গেছে। ওকে যাও, অজু করে আসো, নামাজ পড়বে। শীত করে, যাবো না। চুপ, যা বলছে তাই করো। নীলা অজু করে আসলো, দুজন একসাথে নামাজ পড়লাম। নামাজ শেষে বিছানায় ঘুমাতে যাব এমন সময় নীলা বলল, ওই তোমার সাথে ঘুমাবো নাকি? তাহলে কোথায় ঘুমাবা? আমার শরীরের সাথে কারোর স্পর্শ হলে আমি ঘুমাতে পারি না, কি হবে তাহলে? কি জানি, আমি কি জানি? আর আমি তো সারা রাত তোমাকে জড়িয়ে ধরে থাকবো বলে শুয়ে পড়লাম। ঘুমাও, সমস্যা নাই, কিন্তু মাঝখানে এই যে কোলবালিশ দিলাম এইটা সরাবে না, তাহলে কিন্তু আমার ঘুম হবেই না। আমি সাথে সাথে কোলবালিশটা সরিয়ে নীলাকে জড়িয়ে ধরে আমার বুকে নিয়ে নিলাম। এভাবে সারা রাত ঘুমাবো। আমি পারবো না, প্লিজ আমাকে ছাড়ো। কি, ছাড়ার জন্য বুঝি বিয়ে করেছি? জানি না, ওকে তুমি জড়াই ধরে থাকো, আমি দেখি ঘুম আসে কিনা। ঘুমাইলে আমার বাকি পাওনা কে মিটাবে? কি পাও না? নীলার ঠোঁটে ঠোঁট মিলিয়ে বললাম, এইটা। যা দুষ্টু, আর কিছু আছে পাও না? আছে, কিন্তু আগে ভিউয়ার্সদেরকে তাড়াই, তারপর বলি। এই আপনারা অনেক গল্প শুনছেন, এখন যান আমাদের শান্তিতে বাসটা করতে দেন। আর আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আর একটা কথা দর্শক, আপনারা যদি এই গল্পের সিজন 2 চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের অনেকেরই সাড়া পায় তাহলে সিজন 2 আমরা নিয়ে আসবো।